অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি এবং ডেফিনেটলি এটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়। এবং বেশ কিছু ভিডিও দেখলাম আজকে টুকটাক, যে ওরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তো আমি কয়েকটা কথা, মানে এই বিষয়টা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, হ্যাঁ, বলতে চাইছি, মানে জানাতে চাই আপনাদের যাদের আহ, আবঝা আবঝা আর কি নলেজ আছে ব্যাপারটা নিয়ে, সেই বিষয়ে বলতে চাই। সেটা হলো যে ধর্ম জিনিসটা এমন একটা জিনিস না, ধর্ম শব্দটার কিন্তু কোনো আহ, ইংলিশ অ্যাকচুয়াল ধর্মা যেটাকে বলা হয়, ধর্মের পথে চলবো, সেই ধর্ম শব্দটার কিন্তু কোনো ইংরাজি শব্দ নেই, ঠিক আছে? আর রিলিজিয়ান বলতে যেটাকে আমরা বুঝি, সেটা হচ্ছে টিপিক্যাল হিন্দু রিলিজিয়ান, মুসলিম রিলিজিয়ান, ঠিক আছে, বুদ্ধিজম, এইগুলো। ধর্মা অ্যাকচুয়ালি যে কথাটা, সেটার কিন্তু কোনো ইংলিশ পার্টিকুলার ওয়ার্ড নেই। সেটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি দ্য রাইট পাথ টু লিভ আ লাইফ, দ্য রাইট পাথ, আদর্শ পথ জীবনে চলার, ঠিক আছে, দ্যাট ইজ ধর্মা। সেটার অপভ্রংশ হতে হতে মানেটা এটা এসে দাঁড়িয়েছে, ধর্ম মানে হচ্ছে রিলিজিয়ান, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এইটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এই ধর্ম জিনিসটা যেটা অপভ্রংশ হয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিজম, আরও আদার্স যতগুলো রিলিজিয়ান আছে, সমস্ত কিছু, শিয়া সুন্নি, ইসলামের মধ্যে যে ডিফারেন্স আছে, শিয়া সুন্নি, হ্যাঁ, ইহুদি, অ্যাকচুয়ালি ইসলাম, খ্রিশ্চান অ্যান্ড ইহুদি তিনটেরই তো শুরুয়াত, মানে সোর্সটা একই জায়গায়, সেখান থেকে বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে। তো এই যে ভাগগুলো, এগুলো হচ্ছে মানুষের সৃষ্টি করা, ঠিক আছে? এবং এগুলো খুব সস্তার, খুব সস্তার একটা অস্ত্র বলতে পারি আমরা, খুব সস্তার অস্ত্র, যে কোনো একটা বড় রকমের খেলাকে পেছন থেকে খেলা হচ্ছে একটা বড় রকমের খেলা, পাওয়ার মঙ্গার্সদের একটা বড় রকমের খেলা, সেটাকে আর কি ওপর দিয়ে একটা চাদর বা ঢেকে দেওয়া হয় হচ্ছে ধর্মের নামে। ধর্মের নামের অস্ত্রটাকে ইউজ করে ঢেকে দেওয়া হয় বেসিক্যালি, কিন্তু মানে উম, বড় রকমের পাওয়ার মঙ্গার্স মানুষদের কিন্তু বিশাল লেভেলে আন্দোলন বা ঝামেলা চলে। ঠিক যেমন অনেকে দেখবেন ওপরে ওপরে দেখাচ্ছে হয়তো যে ওষুধের দোকান চালাচ্ছে বা ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছে বা কোনো মুদির দোকান চালাচ্ছে বা এনি এনি কাইন্ড অফ বিজনেস, কিন্তু পেছনে হয়তো সে আন্ডারগ্রাউন্ড বা কোনো ডন বা স্মাগলিং এর কাজ করছে। তো ঠিক সেই কনসেপ্টটাই কাজ হয়। তাই ধর্ম, রিলিজিয়ান ব্যাপারটা না সবচেয়ে সহজ অস্ত্র মানুষের মধ্যে এই লর্ড কার্জনের ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা এনে দেওয়ার পেছনে কিন্তু বড় বড় ক্ষমতাশালী দেশের মাথা কাজ করে অ্যাকচুয়ালি। এক্সাম্পল মনে করে দেখুন, ভারতবর্ষেও যখন প্রচণ্ড পরিমাণে স্ট্রং, ঠিক আছে, 1905, 1905, প্রচণ্ড স্ট্রং ইউনিটি, হিন্দু মুসলমানদের মধ্যে যখন স্ট্রং ইউনিটি, তখন ব্রিটিশরা যেহেতু নিজেদেরকে আপার সেকশন, আপার ক্লাস মনে করতো, এবং যখন তারা একটা সময় রিয়েলাইজ করলো যে ইউনিটিটাকে ব্রেক করা যাবে না, ঠিক আছে, কারণ তারা অলরেডি ভারতবর্ষকে লুটে নিয়েছে, তো ইউনিটিটাকে ব্রেক করা যাবে না। আর ইউনিটিটা থাকলে ব্রিটিশকে 1905 কি 1910 মধ্যেই ভাগিয়ে দিত, ঠিক আছে, ভারতবর্ষের লোকেরা বা যারা স্বাধীনতা সংগ্রামী। কিন্তু এই 47 অব্দি টেনে নিয়ে গেল কি করে? ওই যে 1905 বঙ্গভঙ্গ যে আন্দোলনটা, সেটা কিসের বেসিসে? ধর্মের ভিত্তিতে। অ্যাকচুয়ালি হচ্ছে পাওয়ারটাকে ডিভাইড করে দাও, পাওয়ারটাকে ভেঙে দাও, ব্যাস। সবচেয়ে সোজা ইনজেকশন বা অস্ত্র কি? ধর্ম। লাগিয়ে দেওয়া হলো দাঙ্গা হিন্দু মুসলিমের, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, যে বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, অনেকগুলো, মানে পেছনের বক্তব্য কিন্তু অনেকগুলো বক্তব্য, কিন্তু সামনে কি দেখছি? শুধু হিন্দু মুসলিমের লড়াই, তাই না? শুধু আমরা দেখছি হিন্দু মুসলিমের লড়াই, কিছু মানুষ মানে ক্ষমতার অপব্যবহার করে করে চলেছে, এবং কিছু মানে জঙ্গি গোষ্ঠীকে
পাকিস্তানের মতন কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ইনজেক্ট করা হয়েছে, ঢোকানো হয়েছে। একটা জিনিস জানবেন, যেখানে শিক্ষার অভাব থাকে, কেন আমরা কোনো দেশের অর্থনীতিকে ভীষণভাবে গুরুত্ব দিই? তার কারণ হচ্ছে অর্থনীতির ওপর ডিপেন্ড করে হচ্ছে সেই দেশের হাঙ্গার ইন্ডেক্স, মানে খাবার ইচ্ছা, খাবার মানে খাবার প্রত্যেকে পাচ্ছে কিনা, ঠিক আছে, শিক্ষা, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, এই তিনটে জিনিস ভীষণভাবে ডিপেন্ড করে হচ্ছে ইকোনমির ওপর। পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন দেখুন, ধারের পর ধার নিয়েই যাচ্ছে, ধারের পর ধার নিয়েই যাচ্ছে, ঠিক আছে, মানে একদম ডুবে গেছে ধারে। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশ এমন একটা নেশন ছিল 2024-এ, যে পুরো এই সাউথ এশিয়ান দেশ যতগুলো ছিল, সাউথ ইস্টার্ন এশিয়ান দেশ যতগুলো ছিল, সমস্ত দেশে টেক্সটাইল বিজনেসে টপ করছিল। টপ, তাদের জিডিপি মানে তাদের বার্ষিক যে ন্যাশনাল ইনকাম যেটা, সেটা চরম লেভেলে পৌঁছাচ্ছিল। এত ভালো বিজনেস করছিল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়, এবং তিনি ৫মতম বার জানুয়ারিতে যখন রিইলেক্ট হলেন, মানে আবারও যখন জয়ের মালাটা পরলেন, তখন কিন্তু সমস্যার শুরু হলো। তাহলে অর্থনীতির দিক থেকে বাংলাদেশ টপে যাচ্ছে, এটা চক্ষুশূল হয়ে গেল। তারও থেকেও বড় কথা হচ্ছে, একটা বড় চক্রান্ত শুরু হলো। সেটা কি? একদম চায়না। চায়না কি কান্ট্রি? কমিউনিজম, বামপন্থার রিলেটেড কমিউনিস্ট কান্ট্রি, ঠিক আছে। চায়না কি করছিল? ভারতকে পারছিল না, পাকিস্তানকে ক্যাপচার করে দিয়েছে পয়সা দিয়ে, শ্রীলঙ্কাকে ক্যাপচার করে দিয়েছে পয়সা দিয়ে, বাংলাদেশকেও চেষ্টা করেছিল ক্যাপচার করার, পারছিল না। আপনারা হয়তো শুনে থাকবেন, শ্রীলঙ্কায় হ্যাম্বানটোটা পোর্ট, একটা বন্দর আছে হ্যাম্বানটোটা পোর্ট, এত পরিমাণ টাকা ধার দিয়েছে যে শ্রীলঙ্কা সেই টাকাটা ফেরত দিতে পারেনি বলে 99 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে চায়না ওই হ্যাম্বানটোটা পোর্ট। 99 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো চায়নার আধিপত্যটা বেশ ভালো পরিমাণে বাড়ছিল, কিন্তু চায়না তো চাইছে না, বাংলাদেশকেও কন্ট্রোলে আনতে চাইছে। কিন্তু বাংলাদেশের দিকে ভারতের ওপর, শেখ হাসিনা ভারতের ওপর ভীষণভাবে নির্ভরশীল শেখ হাসিনা। কেন? কারণ নেপাল থেকে পাওয়ার কানেকশন, ইয়েস, ইলেকট্রিসিটি পাওয়ার কানেকশন, বাকিগুলো তো আপনারা জানেনই, তিস্তার জল, এই ইয়ের জল কি বলে, পদ্মার জল, হ্যাঁ, হ্যানা ত্যানা, এগুলো আপনারা জানেন। কিন্তু মানে একদম লেটেস্ট, নেপাল থেকে ইলেকট্রিসিটি থ্রু বাংলাদেশ, মানে থ্রু ইন্ডিয়া বাংলাদেশে ঢোকার কথা, নেপাল থেকে ডাইরেক্ট ইন্ডিয়া হয়ে বাংলাদেশে, ঠিক আছে। আর বাইলেটারাল ট্রেড, অর্থাৎ দ্বিপাক্ষিক ব্যবসায়িক চুক্তি তো অবশ্যই রয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা যে পরিমাণ এক্সপোর্ট করি, অর্থাৎ রপ্তানি করি বাংলাদেশে, যে পরিমাণ টাকার জিনিস, বিলিয়নে করি, আর ওরা আমাদের দেশে যেই জিনিসটা পাঠায় সেটা মিলিয়নে, অর্থাৎ বিলিয়ন কিন্তু সবসময় বেশি, মিলিয়ন হচ্ছে কম, ঠিক আছে। তো এই এককটা, ইউনিটটা আপনাদের মাথায় রাখতে হবে, যে বিলিয়ন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান মিলিয়ন। তাহলে আমরা যেটা ইনকাম করি সেটা বিলিয়নে ইনকাম করি বাংলাদেশের কাছ থেকে, কিন্তু বাংলাদেশ আমাদের দেশে যে জিনিসগুলো পাঠায় সেখান থেকে কিন্তু ওরা মিলিয়নে ইনকাম করে, বেশি জিনিস পাঠায় না, রাদার ওরা আমাদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এইরকম যখন পরিস্থিতি বাংলাদেশের, এবং চায়না প্রচণ্ড পরিমাণে মানে পাওয়ারফুল হয়ে উঠছে, শ্রীলঙ্কাকে নিয়ে নিচ্ছে, মালদ্বীপকে নিয়ে নিচ্ছে, এইরকম পরিস্থিতিতে কমিউনিজম কালচার, বামপন্থা কালচার যখনই বাড়তে থাকে, তখনই সবচেয়ে প্রথমে টনকটা নড়ে হচ্ছে ইউএসএ, আমেরিকার। কারণ আমেরিকা তো ক্যাপিটালিস্ট কান্ট্রি, একদম সম্পূর্ণ পুঁজিবাদী কান্ট্রি, ঠিক আছে। আমেরিকা তো এটা করতে দিতে পারে না। চায়নার এত বড় রাজত্ব বা চায়নার এত বড় দাপট আমেরিকা কখনোই করতে পারে না। এবং যেই মুহূর্তে 5th টার্মের জন্য জানুয়ারিতে 2024 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেন, সেই মুহূর্ত থেকে আমেরিকা খোঁচা মারতে স্টার্ট করে দিল। খোঁচা মারা মানে কি সেন্সে, যে আমরা বাংলাদেশের ওপর কিছুটা হাত তাক বাংলাদেশকে অপারেট করতে চাইলো। কিভাবে? চট্টগ্রাম জানি এবং মায়ানমার জানি আমরা, ঠিক আছে, মানে যেটা বার্মা আগে বলা হতো,
চট্টগ্রাম এবং বার্মা এই দুটো রিজিয়নকে নিয়ে একটা দেশ তৈরি করার কথা বললো, আলাদা দেশ। শেখ হাসিনা রাজি নয়। না। কেন দেশ তৈরি করতে চেয়েছিল? দেশটা তৈরি করতে চাওয়ার কারণ হচ্ছে ওই দেশের ওখানে সেন্ট অ্যান্থনি বলে একটা আইল্যান্ড আছে, একটা দ্বীপ রয়েছে সেন্ট অ্যান্থনি। আচ্ছা, আমি যদি কোনো বিশেষ্য প্রপার নাউনে ভুল করে থাকি তো আপনারা আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি কারেক্ট করে দিতে পারেন। তো সেন্ট অ্যান্থনি আইল্যান্ডে একটা এয়ার বেস, পার্মানেন্টলি একটা এয়ার বেস আমেরিকা স্থাপন করতে চাইলো, বায়ুসেনার একটা ঘাঁটি তৈরি করতে চাইলো। কেন? তারা ডিরেক্ট প্র্যাকটিস করবে এবং ভয়ে রাখবে চায়নাকে, চায়নাকে একটু মানে দাবিয়ে রাখবে। আর পাকিস্তান এবং ইউএসএর আমেরিকার সম্পর্ক খুবই ভালো আমরা জানি। ঠিক যেমন আমরা হালকা রাশিয়া ঘেঁষা, আমাদের এই দেশের বর্তমান সরকার না হলেও আমরা দেখেছি, আমাদের ইতিহাস সাক্ষী যে কংগ্রেস 1971-এর যুদ্ধের সময় কিভাবে ইন্দিরা গান্ধী রাশিয়ার সাহায্য নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল। ভারতীয়রা না থাকলে তো আজকে বাংলাদেশ তৈরি হতো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা তাসখান্ত ডায়েরি দেখেছেন তারা জানবেন আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি স্পাই যদি কোনো দেশের থেকে থাকে, 2 লক্ষেরও ওপরে স্পাই যদি কোনো দেশের থেকে থাকে সেটা হচ্ছে রাশিয়ার স্পাই। ঠিক আছে? তো যাই হোক, তো আমরা একটু বরাবরই রাশিয়া ঘেঁষা স্টেট কালচার আছে আমাদের, ওয়েলফেয়ার স্টেট আমাদের মিক্সড ইকোনমি, আমাদের প্রাইভেট সেক্টরও আছে, আমাদের পাবলিক সেক্টরও আছে, সরকারি সংস্থা বেসরকারি সংস্থা দুটোই আছে। কিন্তু পাকিস্তান কি পুরো কর্জা নিয়ে একদম ডুবে গেছে আমেরিকার কাছে, সমস্ত যুদ্ধাস্ত্র কিনেছে, ধার দিয়েছে, হ্যানা ত্যানা করে। ব্যাস, মাস্টারমাইন্ড আমেরিকা কি করলো, পাকিস্তানের যে পার্টিকুলার জঙ্গি গোষ্ঠী জামাতি ইসলাম, সেখানকার ইউথ মানে কোন ইউথ বুঝতে পারছেন? পাকিস্তানে কিন্তু খাদ্যের অভাব, অর্থনীতি দারিদ্রতা সীমার নিচে, সমস্ত বিপিএল ক্যাটাগরির নিচে, 50% কি বলে ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতির হার 50%। ঠিক আছে? তো এই অর্থনৈতিক পরিস্থিতিতে, এই দরিদ্র প্রেক্ষাপটে খুব সহজ, খাদ্য নেই, স্বাস্থ্যের সুবিধা নেই, তারপর শিক্ষা নেই। তো এদের মধ্যে ওই জিহাদি কালচার ঢুকিয়ে দেওয়া এবং এখানকার যে কি বলবো টেরোরিজমের যে গ্রুপগুলো আছে সেগুলোকে ফান্ডিং করে জিহাদের নামে টেরোরিস্ট তৈরি করে দেওয়া ভেরি ইজি। ফান্ডিং কে করবে? ডেফিনেটলি আমেরিকা। এই জঙ্গি গোষ্ঠীটাকে কি করা হলো, বাংলাদেশে ইনপুট করে দেওয়া হলো। কি করে বুঝবেন? ডেফিনেটলি একদম লজিক্যালি যাবেন। বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ, ঠিক আছে, রিপাবলিক অফ বাংলাদেশ। তো যে কোনো গণতান্ত্রিক দেশের 3টে ভাগ থাকে। একটা হচ্ছে লেজিসলেচার, অর্থাৎ যেখানে আইন মানে পার্লামেন্ট, আইন তৈরি হয়। একটা হচ্ছে এক্সিকিউটিভ, অর্থাৎ যারা আইনটাকে প্রণয়ন করে বা যে আইনটা পার্লামেন্টে তৈরি হলো সেই আইনটাকে চালনা করে। আর একটা হচ্ছে জুডিশিয়ারি, অর্থাৎ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেগুলো জুডিশিয়ারি, অর্থাৎ ওই আইনটাকে যারা মানবে না তাদেরকে বিচার ব্যবস্থা, অর্থাৎ জুডিশিয়ারি। 3টে ইউনিট কনস্টিটিউশন বা সংবিধানের, এই যে 3টে ইউনিট, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, 3টে কিন্তু স্বতন্ত্র, সম্পূর্ণরূপে স্বতন্ত্র। কেউ কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারবে না। পার্লামেন্টের কোনো ব্যাপারে এক্সিকিউটিভ ইন্টারফেয়ার করবে না, আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অর্থাৎ জুডিশিয়ারির কোনো ব্যাপারে পার্লামেন্ট ইন্টারফেয়ার করবে না, ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা খুব ভালো করেই জানি যে 30% কোটা সিস্টেম ছিল, যে মুক্তিযুদ্ধে যারা ছিল তারা 30% কোটায়, মুক্তিযুদ্ধের বংশধর যারা ছিল তারা চাকরিতে, সরকারি চাকরির ইয়েতে সুবিধা পাবে। শেখ হাসিনা কিন্তু এটা বন্ধ করে দিয়েছিলেন। ঠিক আছে, শেখ হাসিনা আগে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অর্থাৎ জুডিশিয়ারি ডিক্লেয়ার করলো এই কোটা সিস্টেমটা, যে না এটা চলবে। ব্যাস,
ছাত্রদের মধ্যে আন্দোলন শুরু হলো এবং এই ছাত্রদের মধ্যে খুব সূক্ষ্ম পদ্ধতিতে এই জামাতে ইসলাম যে জঙ্গি গোষ্ঠী সেটাকে ঢুকিয়ে দেওয়া হলো, ইনজেক্ট করে দেওয়া হলো। কেন জানেন? খুব সূক্ষ্ম বুদ্ধিতে বুঝবেন, যখন ইন্ডিপেন্ডেন্ট থাকছে, অর্থাৎ লেজিসলেটিভ পার্লামেন্টের হেড কে? শেখ হাসিনা। তার তো জুডিশিয়ারি, হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের ম্যাটারে ইন্টারফেয়ার করার জায়গা নেই, কারণ লেজিসলেচার কখনোই জুডিশিয়ারিতে ইন্টারফেয়ার করবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে খেলাটা কিরকমভাবে ঘুরিয়ে দেওয়া হলো। ভার্ডিক্ট বা এই আইনটা নতুন করে চালনা করলো কিন্তু সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তার মানে জুডিশিয়ারির ম্যাটার। কিন্তু এই জামাতে ইসলামে জঙ্গি গোষ্ঠীটাকে ঢুকিয়ে দিয়ে ইয়াং জেনারেশনকে মোড়টা ঘুরিয়ে দিয়ে তীক্ষ্ণ কটাক্ষের মুখে ফেলে দেওয়া হলো শেখ হাসিনাকে। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টের বিচারটা নিয়ে কখনো কি আমরা, যেখানে ইন্ডিপেন্ডেন্ট 3টে ইউনিট, সেখানে কি প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা যায়? যায় না কিন্তু, কারণ ওটা সুপ্রিম কোর্টের বিচার। অ্যাটাক করলে সুপ্রিম কোর্টের যে জাজ আছে, চিফ জাস্টিস আছে, তাকে অ্যাটাক করো, হেড যে আছে। ওয়াই আর ইউ অ্যাটাকিং দ্য প্রাইম মিনিস্টার? ঠিক আছে, সুন্দর করে ছাত্র আন্দোলনে পরিণত করে দেওয়া হলো এবং রাজাকার বলে নাম দেওয়া হলো যারা এই আন্দোলনে মুক্তিযোদ্ধার সাথে যাদের কোনো দূর দূর তাক সম্পর্ক নেই, সেই ব্লাডটা আর কি ফ্লো করছে না, ব্যাস। তারপরে তো আমরা সবাই জানি, উই অল নো অ্যাবাউট ইট, কি কি হয়েছে, কিভাবে মানে ধর্মটা চলে এলো। কিন্তু এরা ভুলেই গেছে, খুব সামান্য একটা জিনিস ভুলে গেছে, এরা নিজেদেরকে পাকিস্তানের সাথে মানে গুলিয়ে ফেলেছে। কিন্তু পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়েছিল, তার যে রিজনটা ছিল, যে কারণটা ছিল, সেই কারণটা ছিল কিন্তু ধর্ম। ইয়েস, জিন্না কিন্তু ধর্মের ভিত্তিতে ভারত আর পাকিস্তান আলাদা করেছিলেন। কিন্তু বাংলাদেশ যে পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা হয়ে গেছিল, সেটা কিন্তু নট ডিপেন্ডিং আপন ধর্ম। হিন্দু মুসলিম কারণে কিন্তু বাংলাদেশ আলাদা হয়নি। দুটো দেশের ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দুটো ডিফারেন্ট কারণ। বাংলাদেশ কিন্তু ভাষার জন্য আলাদা হয়েছিল, ভাষা, পুরোটাই ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য আলাদা হয়েছিল, যে দে আর নট সাপোজ টু এমফাসাইজ অন উর্দু, তারা উর্দু পড়বে না। ওয়াই? বাংলা যখন আছে তখন কেন উর্দু? তাহলে দুটো দেশ কখনোই কিন্তু সেম কারণে ডিফারেন্ট হয়নি, আলাগ হয়ে যায়নি। পাকিস্তানের আলাদা হয়ে যাওয়ার কারণটা একদমই পুরোটাই ধর্মের ভিত্তিতে। তাই জন্যই ওটাকে বলা হয় ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। ইসলামিক কথাটা বসানো হয়। ওয়্যারাজ বাংলাদেশ কিন্তু সেকুলার। এই ইউনুস গভর্নমেন্ট আসার পর, মানে এটা তো অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এরা তো গণতান্ত্রিকভাবে হয়ে আসেনি। ডেফিনেটলি আওয়ামী লীগের অপোজিটে যে রয়েছে খালেদা জিয়া, যখন ভোট হবে, গণতন্ত্রের ওপরে ডিপেন্ড করে যখন ভোট হবে, তখন আবার নতুন প্রধানমন্ত্রী মানে চয়েস করা হবে। তো সেরকমই যখন বর্তমানে যেটা রয়েছে ইউনুস গভর্নমেন্ট, উনিও কিন্তু একজন বিশাল বড় ব্যক্তিত্ব, নোবেল মানে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব। তো এই ইউনুস গভর্নমেন্টের আন্ডারে থেকে সবার মানে যে চিন্তাভাবনা, সেগুলো সব ঘেটে ঘ হয়ে গেল এবং তাদের দাবি হলো যে আমরা সেকুলার শব্দটা বাংলাদেশের সংবিধান থেকে সরিয়ে দিতে চাই, আমরা এটাকে ইসলামিক দেশে পরিণত করতে চাই। ইজ ইট পসিবল? কোনো একটা আইন তৈরি করতে গেলে সেটাকে তার লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্টে প্রেসিডেন্ট সমস্ত কিছু দিয়ে ধাপে ধাপে পার করতে হবে। এত সস্তা একটা আইন পাস করে দেওয়া? ইসলামিক দেশে তুমি পরিণত করতে চাইছো, সেকুলার শব্দটা তুমি সংবিধান থেকে তুলে দিতে চাইছো, এটা কখনোই পসিবল নয়। এই জন্য এতটা জটিলতা। ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ক্ষেত্রে কি করতে পারে? ইন্ডিয়ান গভর্নমেন্ট সবসময় এমন, আমাদের ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেশ, সে হচ্ছে শান্তিপ্রিয় দেশ, অর্থাৎ
ডিফেন্সিভ অ্যাটিটিউডে বিশ্বাসী, অর্থাৎ নট অফেন্সিভ। নিজের থেকে আগে থেকে গিয়ে কাউকে অ্যাটাক করবে না, নিজের থেকে আগের থেকে গিয়ে কাউকে অ্যাটাক করবে না। দ্যাট মিনস ইন্ডিয়া ইজ নট অফেন্সিভ। বাট কেউ যদি অ্যাটাক করে তাহলে অবশ্যই আমরা প্রতিরোধ করব। ডিফেন্সিভ ইন্ডিয়া, শান্তিপ্রিয় দেশ। ওই জন্য ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের সময় G20 সামিটের সময় মোদিজিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের প্রধানমন্ত্রীকে, রেসপেক্টেবল অনারেবল PM-কে দায়িত্ব দেওয়া হয়েছিল দুটো দেশের মধ্যে যাতে সমঝোতা করে দেওয়া হয়। ঠিক আছে, তো ইন্ডিয়া বক্তব্য হচ্ছে আমরা কেন এটার মধ্যে ইন্টারফেয়ার করব। আরও একটা ব্যাপার আছে, আমাদের সংবিধানেও কিন্তু 3খানা লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্ট অর্থাৎ একদম কেন্দ্র সরকার ডিসাইড করবে, স্টেট লিস্ট রাজ্য সরকার ডিসাইড করবে, আর কনকারেন্ট লিস্ট অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলিতভাবে যেই বিষয়গুলো দেখবে। ঠিক তেমনি যেমন স্টেট লিস্টের আন্ডারে আসে হচ্ছে পুলিশ, ঠিক আছে, রাজ্যের পুলিশ, রাজ্য ডিসাইড করবে। কনকারেন্ট লিস্টের মধ্যে যেটা আসে হচ্ছে শিক্ষা, এডুকেশন, অর্থাৎ আমাদের দেশে আমাদের রাজ্যে CBSE ICSEও আছে, আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডও আছে, দুটোই মিক্সড। ইউনিয়ন লিস্টের আন্ডারে আসে কিন্তু এই বৈদেশিক চিন্তাভাবনা বা বৈদেশিক স্ট্র্যাটেজি, ফরেন পলিসিসগুলো। তাই আমরা চাইলেই চিফ মিনিস্টাররা চাইলেই তাদের বক্তব্য, ভুলভাল বক্তব্য রাখতে পারে না বা কোনো ডিসিশন নিতে পারে না, কারণ এটা ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ছে। একমাত্র কেন্দ্র পারে, কেন্দ্রের হাতে আছে ডিফেন্স, কেন্দ্রের হাতে আছে ফরেন পলিসি। ঠিক আছে, তো ওই জন্য আমরা কিন্তু ভুলভাল বক্তব্য রাখতে পারি না। এবং আমাদের অত্যন্ত অত্যন্ত বিশেষ করে আমার খুব মানে প্রিয় ব্যক্তিত্ব, যার মানে যদি কোনো দিন পারেন তো স্পিচ শুনবেন, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার জয়শঙ্কর। তার বক্তব্য এত সুন্দর। কিছুই করা হয়নি, আমাদের বর্ডারটাকে, মানে আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বর্ডারটাকে, BSF-কে স্ট্রং করে দেওয়া হয়, যাতে ওই দেশ থেকে আমাদের দেশে ওই জনজোয়ার ঢুকতে না পারে, ঝামেলা না হতে পারে। কিন্তু আমরা ঝট করে চাইলেই ওদের দেশের, বাংলাদেশের ব্যাপারে মাথা ঘামাতে পারি না। আমরা চিন্তিত হতে পারি, আমরা সাজেশন দিতে পারি যদি ওরা সাজেশন দেয়, কারণ আমাদের সংবিধানেও কিন্তু সার্বভৌমত্ব অর্থাৎ সভারেন বলে একটা কথা আছে। আর সভারেন বা সার্বভৌমত্ব কথাটার মানেই হচ্ছে আমাদের দেশের ইন্টারনাল ম্যাটারে বিদেশের কেউ ইন্টারফেয়ার করবে না, এবং আমরাও বিদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে আমাদের মানে যতক্ষণ না ইনফর্ম করছে আমরা ইন্টারফেয়ার করব না। মানে আমাদের ব্যাপারেও বাইরের কেউ ইন্টারফেয়ার করবে না, আমরাও বাইরের দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করব না। ঠিক আছে, তো আমরা আনটিল অর আনলেস আমরা, হ্যাঁ, শেখ হাসিনা কিন্তু আমাদের এখানেই মানে আত্মগোপন করেছিলেন। তো যাই হোক, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। শি উইল কাম ব্যাক সুন ইন দ্যাট প্লেস, কারণ নইলে আবার ইলেকশন কি করে হবে, তাই না? তো দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। এটা তো অন্তর্বর্তীকালীন একটা গভর্নমেন্ট চলছে। তো খুব সুন্দর করে আমেরিকা এবং চায়নার মতো দুটো কঠিন এবং বড় এবং দুটো ভিন্ন ধর্মী মতাদর্শে বিশ্বাসী, অর্থাৎ চায়না কমিউনিজম আর আমেরিকা হচ্ছে ক্যাপিটালিজম। তাহলে পাওয়ারের খিদে পরিপূর্ণ দুটো দেশ কি করছে, ধর্মটাকে অস্ত্র হিসেবে বা একটা ওই শিল্ড হিসাবে, বর্ম হিসাবে ইউজ করে ভেতরে ভেতরে নিজেদের পাওয়ার গেম খেলছে। আর আমরা অতি মূর্খ থেকে মূর্খতম মানুষ, যারা ইতিহাস ঘাটেনি, যারা গভীরে গিয়ে বুঝি না, আমরা কি করছি, দাঙ্গা হাঙ্গামা বাড়াচ্ছি, হিন্দু মুসলিমদের ছোট বড় চোখে দেখছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই সেই কথাটাই চলে আসে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখ আগ্রার প্রাণ যায়। পাওয়ারে যুদ্ধ হচ্ছে, প্রাণ যাচ্ছে ছোট ছোট যুবক যুবতী এদের, কারণ এদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়েছে ধর্মটাকে। এবং কিসের ভিত্তিতে? দুর্বল অর্থনীতি, দুর্বল শিক্ষা, দুর্বল খাদ্য ব্যবস্থা, মানে দারিদ্র সীমার নিচে, এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা। তাই খুব অদ্ভুত লাগে যে আমি সকলের কাছে এটাই বলবো যে যখনই কখনো শুনবেন না দাঙ্গা হচ্ছে বা হিন্দু মুসলিম
একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। গভীরে গিয়ে ইতিহাসটা জানার চেষ্টা করবেন যে আমি অ্যাজ আ হিউম্যান বিইং, মানুষ হিসেবে ধর্মটাকে প্রায়োরিটি দেব, নাকি যারা পেছনে পাওয়ার মঙ্গার্স যারা রয়েছে, যারা পাওয়ার নিয়ে গেম খেলছে, তাদের চিন্তা ভাবনাটাকে চোখের সামনে তুলে ধরবো, ফুটিয়ে তুলবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইজ হোয়াট, কেন কেন হচ্ছে। যদি না, যতক্ষণ না এই পুরো বিষয়টা আমরা বুঝতে পারবো, ইতিহাসটা অ্যাকচুয়াল মানে গন্ডগোলের সূত্রপাতটা আমরা যতক্ষণ না বুঝতে পারবো, ততক্ষণ অবধি কিন্তু আমরা বোকার মতন দুটো ধর্মের মধ্যে মারপিট করে যাব, মনুষ্যত্বকে জলাঞ্জলি দেব, ঠিক আছে? এবং ওই একই কথা, বোকা, একদম বোকা বানিয়ে রাখা। আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড নেশন যেগুলো, তৃতীয় বিশ্বের দেশ যেগুলো, তাদেরকে তো বোকা বানানোটা খুব ইজি না? তাদের জনগণ যত বোকা থাকবে তত তো রাজনীতিটা ভালো হবে, তাই না? তাই গভীরে যান, বিষয়গুলো বুঝুন, দেখবেন রিলিজিয়ানের উপরেও হিউম্যানিটি যে কত বড় ধর্ম, সেটাই হচ্ছে আসল বক্তব্য। এবং যখনই দেখবেন যারা রিলিজিয়াস বিষয় নিয়ে, ধর্ম নিয়ে কালচার করছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, লর্ড কার্জনের নীতি নিয়ে আসছে, বুঝতে পারবেন কতটা বোকা, কতটা মূর্খ। গভীরে যাচ্ছেই না। কি লাভ বলুন তো? প্রাণ যাচ্ছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, পাওয়ার কানেকশন, বিদ্যুৎ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, জলের সমস্যা হচ্ছে। সো before giving too much priority to religions, think about the core of the problem, কোথা থেকে প্রবলেমটা এসছে। সো আমার মনে হলো যে আজকে যতগুলো ভিডিওস দেখলাম, কোথাও গিয়ে এই মানে প্রবলেমটা, সোর্স অফ দ্য প্রবলেমটা জানা খুব দরকার ছিল। আজকে খুব অদ্ভুতভাবে ভাবুন তো, যে ভারতকে কতটা কোণঠাসা করার চেষ্টা করছে চায়না বলুন বা আমেরিকা বলুন, যেই বলুন, কতটা কোণঠাসা করার চেষ্টা করছে। আজকে আমাদের কলকাতা থেকে বঙ্গোপসাগর ধরে ডিরেক্ট মায়ানমারের সিটও বলে একটা জায়গায় পোর্ট, বন্দর তৈরি হওয়ার কথা, ডাইরেক্ট জিনিসপত্র ওখানে যাবে। সেই জায়গাটায় বাধা সৃষ্টি করে দিচ্ছে। কারণ আমরা জানি প্রত্যেকটা দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে 2 নটিক্যালস মাইল অবধি সেই দেশের এরিয়া, ঠিক আছে? মানে আমাদের একদম তীর থেকে, বঙ্গোপসাগরের তীর থেকে, ধরুন কলকাতা বন্দরের তীর থেকে 2 নটিক্যাল মাইলস হচ্ছে একটা একক ইউনিট অবধি সমুদ্রের ওপর অধিকার আমাদের দেশের, ঠিক আছে? তাহলে এইরকম যদি একটা বাংলাদেশ যদি এখন এরকম বলে যে আমাদের বাংলাদেশের 2 নটিক্যালস মাইল সমুদ্র পথ দিয়ে ভারতের জাহাজকে মায়ানমারে সিটওতে ডিরেক্ট ঢুকতে দেব না, বলুন তো কতটা ক্ষতি ভারতের জন্য। তারপরে ধরুন আরো কোন জায়গাটা, জেনারেলি আমরা নর্থ ইস্টার্ন স্টেট যেগুলো রয়েছে, 7 সিস্টার্স আমরা যেগুলোকে বলি, এই অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, যা রয়েছে, অরুণাচল প্রদেশ, সবগুলো আমরা যাই হচ্ছে শিলিগুড়ি করিডর দিয়ে, অর্থাৎ চিকেন নেক বা বটল নেক যেটাকে বলা হয়, শিলিগুড়ি করিডর খুব ইম্পর্টেন্ট জায়গা একটা, মানে পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা। ওই করিডরটা দিয়ে আমরা পাস করি, ছোট্ট জায়গাটা দিয়ে, কারণ তার ঠিক নিচেটাতেই তো বাংলাদেশ, অন্য দেশ। তাহলে আজকে বাংলাদেশের সাথে যদি আমাদের সুসম্পর্ক বজায় থাকে, তাহলে যে পেট্রাপোল দিয়ে ডাইরেক্ট বাংলাদেশ হয়ে আমরা নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলোর সাথে যোগাযোগ রাখতে পারি, বাংলাদেশের ওপর দিয়ে ডাইরেক্ট গাড়ি যাবে, গিয়ে নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে আমরা ঢুকে যেতে পারবো। সবসময় আমাদের শিলিগুড়ি করিডর বা ওই চিকেন নেক, বটল নেকের ওপর ডিপেন্ড করে থাকতে হবে না, তাই না? অতটা ঘুরে ঘুরে যেতে হবে না। সেই জায়গাটা একটা বাধা তৈরি হয়ে গেল ভারতের। ঠিক যেমন আপনি যদি কলকাতা থেকে দার্জিলিং যান, উত্তরবঙ্গে যান, আপনাকে কিন্তু কিষানগঞ্জ থেকে কিছুটা অংশ বিহারের উপর দিয়ে যেতে হবে, তাই তো? ঠিক তেমনি নর্থ ইস্টার্ন স্টেটগুলো, উত্তর পূর্ব
ভারতের যে স্টেটসগুলো মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, এইগুলোতে যদি আপনি যেতে চান, আজকে যদি আপনি ডাইরেক্ট পশ্চিমবঙ্গর পেট্রাপোল থেকে ডাইরেক্ট বাংলাদেশ হয়ে যদি আপনি চলে যান, অনেকটা ইজি রাদার দ্যান শিলিগুড়ি করিডোর হয়ে ঘুরে 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 যাওয়া। সেই জায়গাটায় বাধা সৃষ্টি হলো। তাহলে আখেরে ক্ষতিটা দুটো দেশেরই হচ্ছে। বিদেশ, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক নীতি, ব্যবসা বাণিজ্য, মানুষের প্রাণ, আর্থিক অবনতি, সম্পর্কের অবনতি। ঠিক আছে? তাই বিষয়টা ইটস নট সো ইজি, শুধু হিন্দু মুসলিম নয়। ঠিক আছে? পেছনে বড় কারণ আছে। যদি কোথাও আমি ভুল বলে থাকি, ডেফিনেটলি কারেক্ট মি আউট। কন্ট্রোভার্সি ভিডিও বানাচ্ছি না, ভালো লাগে না। ইন আ ট্রু সেন্স বানাচ্ছি না, বানাবোও না। তাতে কে কি বললো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমার মনে হলো এই বিষয়টা, যেহেতু আমার একটু হলেও জানা আছে, খুব সামান্য বিদ্যা দিয়ে আমি ব্যাপারটা আপনাদের বোঝালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর নেগেটিভিটি থেকে যত দূরে থাকবেন, দেখবেন ব্লাড রিপোর্টে প্যারামিটার্সগুলো ভালো আসছে। সুগার কারেক্ট, ঠিক আছে, কোলেস্টেরল কারেক্ট, ট্রাইগ্লিসারাইড কারেক্ট, থাইরয়েড কারেক্ট, পরপর পরপর সব ভালো আসছে। আর যত নেগেটিভিটিসের দিকে যাবেন, ব্লাড রিপোর্টে প্যারামিটার্সগুলো সব ভুলভাল আসতে শুরু করবে। সো বেস্ট অফ লাক এবং ভালো থাকুন।